নীরবতা ভেঙে ইয়ঞ্জন গম্ভীর কণ্ঠে বলে উঠল, তে তুমি এই সময় এখানে কি করছিলে? আসলে পাপা। জাঙ্কুকের দিকে তাকিয়ে তে থেমে যায়। জিমিন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি বারবার করছিস? তারপর তেজা বলেছিল তাতে করে জাঙ্কুক সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম। তে তাদেরকে বলেছিল তে এখানে গোসলের পারমিশন নিতে এসেছিল। তখন তের পার দিয়ে অন্য কোনো ওয়ার্ডে আসছিল না, আর জাঙ্কুকের টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটাই ফট করে বেরিয়ে এলো। এরপর জাঙ্কুক ওনাদের কিছু বুঝিয়েছিল, কি বুঝিয়েছিল তে এখন জানে না। তারপর থেকে সবাই এই বিষয়টা নিয়ে মজা করে আর তেকে নিয়ে হাসাহাসি করে। তাদের কথায় বাস্তবে ফিরে এলো তে। ওই তো আমার দাদু ভাই চলে এসেছে। কি গো দাদু ভাই, মুখটা এমন করে রেখেছো কেন? আদর কম হয়ে গেছে বুঝি? ইস, এবার তে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। তাদেরটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলা? তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুকের রিয়াকশনটা দেখার জন্য, কিন্তু দেখে ব্যর্থ হতে হলো। জাঙ্কুকের মুখে না আছে রাগ, না আছে লজ্জা। কোনো কিছু না বলেই চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেল। তে ব্যাপারটা নিতে পারছে না। তের ধারণা মতে এই মুহূর্তে জাঙ্কুকের তার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টে গেছে। শাস্তি পেতে হবে না ভেবে তে খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে তে খুশি হতে পারছে না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যেই আরেম বলে ওঠে, তে মা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। জাঙ্কুকে আমি বলে দেব। সুগাজি মেয়ে, তোমরাও তৈরি হয়ে নিও। সবাই সম্মতি জানাতেই আরেম অফিসে চলে গেলেন। সারাটা দিন জিমিন জিনকে কাজে হেল্প আর জেনির সাথে দুষ্টুমি করে কেটে গেল, কিন্তু অপেচেতন মন শুধু একটা কথাই ভাবছে, জাঙ্কুকের মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো জাঙ্কুক নয়। রাতে একটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চলো, জাঙ্কুকের কোনো খোঁজ নেই। সে সকালে বেরিয়েছে আর ফিরেনি। এবার তের বেশ দুশ্চিন্তা হচ্ছে। জাঙ্কুকের নাম্বার তের কাছে আছে, কিন্তু তার পক্ষে জাঙ্কুকে ফোন দেওয়া পসিবল নয়। ফার্স্টলি জাঙ্কুক তের ফোন পিক করবে না, এন্ড সেকেন্ডলি জাঙ্কুকে ফোন দেওয়ার প্রশ্ন আসে না। ইউ অল নো ইউ ইজ এ বিগ ম্যাটার। ঠিক 12:30টায় জাঙ্কুক বাসায় ফিরল। এসে বিছানায় গা এলিয়ে দিল। জাঙ্কুককে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। তের খুব ইচ্ছে করছিল জাঙ্কুকের সাথে কথা বলতে, কিন্তু জাঙ্কুকের সাথে কথা বলার মতো কোনো টপিকই তাদের মধ্যে নেই। কি বলা যায় তাই ভাবছে তে। এই যে মিস্টার, ইচ্ছে করে কাঁচা ঘুমটা ভাঙালো যেন রেগে যায়, কিন্তু জাঙ্কুক তের ইচ্ছায় এক বালতি পানি ঢেলে দিয়ে ভ্রুকুচকে তের দিকে তাকিয়ে বলে, কিছু বলবা? জাঙ্কুকের কথাটা স্বাভাবিক হলেও তার এই অতি স্বাভাবিক কথাটা তের কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। তে জাঙ্কুকের দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কই শুবো? তা আমি কি জানি, আমি এখন ঘুমাবো, আর আপনি আমার সাথে এক বিছানায় কিছুতেই শোবেন না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ধাঁধালো কণ্ঠেই বলল তে, কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল জাঙ্কুক। এবার তে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। তে বুঝতে পারছে না জাঙ্কুক কি করতে চাইছে। চুপচাপ আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছে না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমেরা আর তের চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিল। জাঙ্কুক বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লো তেদের বাসার উদ্দেশ্যে। তের মন খুব ফুরফুরে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবে ভাবতেই তার নাচতে ইচ্ছে করছে। আবার পুষে রাখা অভিমানটাও মাথা চড়া দিয়ে উঠছে বারবার। জাঙ্কুক পুরো রাস্তা নির্বাক ছিল, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছে শুধু। জাঙ্কুকের এমন ব্যবহার দেখে বড্ড ভাবাচ্ছে। বাড়ি এসে তের বাবা মাকে ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথা বলেনি জাঙ্কুক। সকাল থেকে চুপচাপ বসে আছে তের রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবার রুমে চলে গেছে। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু তের মন পড়ে আছে জাঙ্কুকের কাছে। আচ্ছা, জাঙ্কুকের সাথে কি তার কথা বলা দরকার? আর কিছু না ভেবে চলে গেল রুমে। জাঙ্কুক শুয়ে আছে। কোনো রকম ভনিতা না করে তে বলে ওঠে, এই যে শুনছেন? কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না। কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলে থামে তে। তে জাঙ্কুকে ডাকে তে কেঁপে ওঠে। এত নরম আর করুণ সুরে কেউ তাকে ডাকেনি এর আগে। জাঙ্কুকের কণ্ঠটা যেন হাজারো আকুতি মিশে আছে। তে, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? জাঙ্কুকের কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল তে। যে মানুষটা তাকে 1 মিনিটে সহ্য করতে পারে না, সে কিনা তার সাথে ঘুরতে যেতে যাচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না তার। যাবাতে প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে তে। জাঙ্কুকের কথায় কি রিঅ্যাকশন দেবে বুঝতে পারছে না তে। মস্তিষ্ক বলছে কোথাও গন্ডগোল আছে। নো তে, ডোন্ট গো, কিন্তু মনটা
নাছোড়বান্দা, তাই মনটাকে জয় করে রাজি হয়ে গেল তে। গাড়িতে বসে আছে তারা, জাঙ্কুক ড্রাইভ করছে। তে জানা নেই কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, মনের মধ্যে নানা কথা বকে দিচ্ছে। আচ্ছা, জাঙ্কুক যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে, এসব ভেবে ভয় কেঁপে উঠছে। কিন্তু ওই যে মন, যে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে, সে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে জাঙ্কুকের সাথে থাকলে কোনো বিপদই তাকে ছুঁতে পারবে না। হঠাৎ করে ব্রেক কষাতে তের ভাবনার সুতো কাটলো। জাঙ্কুক থেকে নামতে বলে সামনের দিকে চলে গেল। তেও জাঙ্কুকের পিছন পিছন এগিয়ে গেল। ঘাসের উপর মাথা নিচু করে বসে আছে জাঙ্কুক। একদিন এই মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে তে। মনে হচ্ছে জাঙ্কুক ভেতরে ভেতরে কুমড়ে মরছে। তে জানেননি কিভাবে হঠাৎই জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। জাঙ্কুক যদি এক ঝটকায় তার হাতটা কাঁধ থেকে সরিয়ে দিত, তাহলে হয়তো তা তের জন্য স্বাভাবিক একটা ব্যাপার হতো। কিন্তু জাঙ্কুক যা করলো তার জন্য তে কোনো কালেই প্রস্তুত ছিল না। কাঁধে হাত রাখতেই জাঙ্কুক বাচ্চাদের মতো ফুপিয়ে উঠলো। তে কি করবে বুঝতে পারছে না। এমন কিছু হতে পারে তে স্বপ্নেও ভাবেনি। এই মানুষটাকে সে হাসতে দেখেছে, রাখতে দেখেছে, থমকাতে দেখেছে, কিন্তু কাঁদতে দেখেনি কখনো। এমন পরিস্থিতিতে তে আগে কখনো পড়েনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও জানা নেই তার। তার উপর জাঙ্কুকের এমন অদ্ভুত বিহেভিয়ারের কারণটাও তার জানা নেই। তাই চুপ করে রইল, কিছু বলল না। এই অসীম নীরবতায় শুধু জাঙ্কুকের কান্নার আওয়াজ ভেসে আসছে। তের ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে। হঠাৎ জাঙ্কুক তের হাতটা বুকে রেখে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, এখানটায় না খুব কষ্ট হইতে, আমি নিঃশ্বাস নিতে পারছি না তে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি রোজকে, ওকে ছাড়া আমি বেঁচে থাকতে পারছি না, মরে যাচ্ছি মরে যাচ্ছি। জানো তে, ভালোবাসার পাল্লায় আমি সবসময় রোজের কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো আমায়, তবু ধরে রাখতে পারলাম না। দেখো, এ হাতটা আজ ফাঁকা। ও বলেছিল কখনো ছেড়ে যাবে না হাত, কিন্তু ও কথা রাখেনি, ধোকা দিয়েছে আমায়, ধোকা। তেও নিজেকে ধরে রাখতে পারলো না। জাঙ্কুকের কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে তেকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে জাঙ্কুক আবারও বলতে শুরু করে, ওকে আমার চাইতে এনে দিবে, ওকে দাও না এনে, প্লিজ দাও। বাচ্চাদের মতো আবদার করে যাচ্ছে জাঙ্কুক, কিন্তু জাঙ্কুককে তে কি করে বোঝাবে এটা যে তার সাধ্যের মধ্যে নেই। তে অঝরে কেঁদে চলেছে। তে, এই তে, বলো না এনে দিবা, কিছু বলছো না কেন? জানো ওর শেষ কথা কি ছিল? ও বলেছিল কুকি একটা মিষ্টি মেয়ে দেখে বিয়ে করে নেবে, কথা দাও। ওর কথা আমি রেখেছি, ওর পছন্দের মেয়েকে বিয়ে করেছি। তোমাকে খুব ভালোবাসতো, সবসময় বলতো তোমার কাজিনটা বড্ড মিষ্টি কুকি, কিন্তু ও আমার কথা রাখেনি, চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে। আমি বড্ড বাঁচেতে, বড্ড বাঁচে। তুমি কাল ঠিকই বলেছিলে, আমি খুব নিচ একটা মানুষ, এতটাই নিচ যে নিজের ভালোবাসা মানুষকেও ধরে রাখতে পারিনি। তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি তে, সব স্বপ্ন ভেঙে দিয়েছি। আমি বাঁচতে চাই যে, আমি বাঁচতে চাই। বলতে বলতে জাঙ্কুক তের কাঁধে ঢলে পড়ে। তে গায়ে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। অনেক ডাকার পরে যখন জাঙ্কুকের সাড়া পেল না, তখন তে রীতিমতো ভয় পেয়ে গেল। এই নির্জন জায়গায় তে কার কাছে সাহায্য চাইবে? হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে জেহবের নাম ভাসতেই জানে পানি এলো তার। দ্রুত ফোন পিক করে। জেহবকে জাঙ্কুকের অসুস্থ হয়ে পড়ার কথা বলল, কিন্তু ঠিকানা তে তো নিজেই জানে না কোথায় আছে এই মুহূর্তে। কি করবে এখন? আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। জেহব হঠাৎ বলে উঠল, তে যেন ফোনের লোকেশন অন রাখে, তারা ট্রেস করে চলে আসবে। কথাটা শুনে কিছুটা হলেও শান্তি পেল। জাঙ্কুকের গায়ে হাত দিয়ে দেখলো জ্বর বাড়ছে। তে নিজেই তো একটা বাচ্চা, মাত্র 17 বছর। ভয়ে তার হাত পা কাঁপছে, চারপাশে কোনো সারা শব্দ নেই। এই সময় তার সাথে খারাপ কিছু হয়ে গেলে কে বাঁচাবে তাকে? তার উপর জাঙ্কুক কি করবে কিছুই বুঝতে পারছিল না সে। জাঙ্কুকের মাথায় জলপটি দেওয়া উচিত, কিন্তু এখানে কিভাবে? গাড়ি চেক করে একটা ওয়াটার পট পেল, তাতে পানিও ছিল, কিন্তু কাপড়। হাতের চেষ্টা করেও শাড়ির আঁচল ছিঁড়তে পারলো না। মেজাজটাই বিগড়ে গেল তার। ধ্যাৎ, সামনে শাড়ির আঁচল ছিঁড়তে পারি না আমি। জাঙ্কুক ঠিকই বলে, আমি আসলে একটা মগা। হঠাৎ কি যেন ভেবে জাঙ্কুকের পকেটে হাত দিল। অনেক খুঁজে একটা রুমাল পেল। রুমাল ভেজে জাঙ্কুকের কপালে রেখে জাঙ্কুকের বলা কথাগুলোই ভাবছিল। একটা মানুষ এতটা ভালো কি করে বাঁচতে পারে? রোজাবু বড্ড লাকি, তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। রোজাবু আর জাঙ্কুকে দেখে আমার বড্ড ইচ্ছে হতো জাঙ্কুক ভাইয়ের মতো আমাকে ওকে এমন করেই যদি ভালোবাসতো। কিন্তু কে জানতো যে আমি জাঙ্কুক ভাইয়াকেই পাবো, আর জাঙ্কুক ভাই হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? তের এখনো সেদিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড়ে সে আনন্দমাখা দিনগুলোকে লন্ডভন্ড করে দিয়ে গেল।
তে পরীক্ষা দিয়ে বের হতে দেখে জাংকুক গেটে দাঁড়িয়ে আছে। জাংকুককে তার কলেজের সামনে দেখে অবাক হলো সে। জাংকুক এখানে কেন? কোনো কাজে এসেছে কি? তেকে দেখা মাত্রই জাংকুক তের দিকে এগিয়ে এলো। তে কিছু বলতে যাবে, তার আগে তের হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় তে ভ্যাপাচাকা খেয়ে গেল। জাংকুককে তে কোনো কালেই বুঝতে পারেনি, আর আজ কি বুঝবে? তে নিজের মাথায় খিচুড়ি না পাকে জাংকুককে জিজ্ঞেস করলো, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি, নাকি জানে? পুরো রাস্তাতে এমন করে হাজারো প্রশ্ন করে গেছে, আর উত্তর হিসেবে পেয়েছে এক ঝাঁক নিস্তব্ধতা। প্রায় আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে গেল জাংকুক। যাওয়ার সময় শুধু বলল, চলো আমার সাথে। তে আর কি করতো, বাধ্য মেয়ের মতো জাংকুকের সাথে বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় কিছু ছেলে বসে আড্ডা দিচ্ছিল। তে ঢুকতেই এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। তে খুবই অস্বস্তি ফিল করছিল, তবুও জাংকুকের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। জাংকুক একটা রুমের দরজা খুলে তেকে ভিতরে যেতে বলল। তেও একরাশ ভয় নিয়ে রুমের ভিতরে পা রাখলো। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরো বেড়ে গেল। বেডের উপর বেড জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা। আচ্ছা, জাংকুক থেকে কারোর সাথে বিয়ে দিয়ে দেবে না তো? ব্যাপারটা চিন্তা করতে ভয়ে শরীর কাঁপতে লাগলো। কি বলবে কিছু ভেবে না পেয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। জাংকুক তের দিকে এক নজরে তাকিয়ে একটা প্যাকেট তের হাতে ধরিয়ে দিল। তে তখনও একইভাবে জাংকুকের দিকে তাকিয়ে আছে। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাংকুক। যাওয়ার সময় শুধু বলে গেল, ড্রেসটা চেঞ্জ করে নাও। তের সাথে কি হচ্ছে আর ঠিক কি হতে চলেছে তে কিছুই বুঝতে পারছে না। প্যাকেটটা খুলে দেখলো একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্ল সাধারণত এমন ড্রেস পরে, কিন্তু তেকে এই ড্রেস দেওয়ার কারণ কি? জাংকুক কি তাহলে তেকে কোনো বার্থডে পার্টিতে নিয়ে যাবে? যদি তাই হয় তাহলে এভাবে আনার কি দরকার ছিল? তে মনে মনে ভাবে, ড্রেসটা কি পরবো নাকি রেখে দেব? রেখে দেওয়াটা বেটার হবে। আবার যদি উনি রেগে যান তার চেয়ে বরং পরেই নি, কি হবে এটা নিয়ে পরে ভাবা যাবে। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতেই জাংকুক হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে। আবার সেই আগের স্টাইলে টানাহেঁচড়ে করে গাড়িতে বসালো তেকে। নিজেকে তের পুতুল বলে মনে হচ্ছে। জাংকুকের যেমন ইচ্ছে জাংকুক তাকে সেভাবে চালাচ্ছে। প্রশ্নের উত্তর দেওয়াটাও প্রয়োজন মনে করছে না। নিয়তি জাংকুক তার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামেচি করে গণধোলাই খাওয়াতো। আজের জনগণ, আরে ভাই নিয়ে যাচ্ছিস নিয়ে যা, আমি কি মানা করেছি? করিনি তো, তাহলে উত্তর দিতে সমস্যা কই? যত সব। নিজের মনে বকবক করছিল তে। হঠাৎই গাড়ি থেমে গেল। বিরক্ত হয়ে জাংকুকের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার থামালেন কেন? জাংকুক তের প্রশ্নটাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, ভেতরে যাও। এতক্ষণে তে সামনের দিকে তাকালো। একি এ তো রোজদের বাসা, কিন্তু জাংকুক তাকে এখানে আনলো কেন? আবারও জাংকুকের দিকে প্রশ্নমুখে চোখে তাকালো। জাংকুক তের দিকে না তাকিয়ে বলে উঠলো, ভিতরে গিয়ে রোজের বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর রোজকে ছাড়া তুমি কেক কাটবা না, তাই তুমি রোজকে নিতে এসেছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথ চেয়ে। যেহেতু তুমি রোজের সাথে ওদের বাসায় কয়েকবার এসেছো, আর রোজ তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে, সো ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে, আর রোজকে নিয়ে তুমি বেরিয়ে আসবে। আমি এখানে ওয়েট করছি, নাও গো। জাংকুকের কথা শুনে তে জাংকুকের দিকে হা করে তাকিয়ে আছে। তের ভাবনার মাঝে জাংকুক ধমক দিয়ে ওঠে, কি হলো যাও? কিন্তু এত ভূমিত করার কি দরকার, আর এত নাটকই বা কেন? তোমাকে যেতে বলেছি, জাংকুক দাঁতে দাঁত চেপে বলে ওঠে। তেও আর কিছু বলল না, রাগে ফুঁসতে ফুঁসতে ভিতরে চলে গেল। রোজের বাবা কোন এক অজানা কারণে খুব ভালোবাসে তেকে। সে ভালোবাসাকে ব্যবহার করেছে ভেবে তের খারাপ লাগছে, কিন্তু তের কিছুই করার নেই। ভিতরে গিয়ে রোজের বাবাকে ভালো মন্দ জিজ্ঞেস করে জাংকুকে শিখিয়ে দেওয়া বলে আওড়াই কাজ হয়েও গেল। রোজের রুমে গিয়ে দেখলো সে একদম তৈরি হয়ে বসে আছে। তের আর বুঝতে বাকি রইল না সবকিছু প্রি প্ল্যান্ড। একমাত্র সেই এক আহমক যে কিছুই জানে না। রোজকে নিয়ে বেরিয়ে পড়লো তে। জাংকুক গাড়িতে ওয়েট করছিল। তার বুঝতেই গাড়ি স্টার্ট দিল। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। তে তাকিয়ে দেখলো কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু কিছু বুঝতে পারছে সে। তে নামতেই জাংকুকের বাকি ফ্রেন্ডদের দেখতে পেল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে রোজের হাতে ধরিয়ে দিয়ে বলে, সব রেডি আছে, তৈরি হয়ে না হবে ভাবি। রোজ ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, তারপর হালকা সাজবো। রোজকে অসম্ভব সুন্দর লাগছিল। তে যদি ছেলে হতো প্রেমে পড়ে যেত। রোজকে সাজাতে গিয়ে তে যা জানতে পারলো তা হলো এই যে রোজের হঠাৎ করেই কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই গোপন বিয়ের আয়োজন। তার বাবা অনেক হার, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিননামা দেখে ভাঙানো যায়। রোজকে নিয়ে বেরিয়ে আসতেই তের চোখ আটকে গেল। জাংকুক অফ হোয়াইট শেরওয়ানি আর নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে তাকে। চরম লেভেলের ক্রাশ খেলো।
চোখ সরানোর ইচ্ছা না থাকলেও সরালো তে। হাজার হলেও অন্যের বর বলে কথা। এদিকে জাঙ্কুক হা করে রোজকে দেখছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। রোজ আবারও ড্রেস চেঞ্জ করে নিল। তেরা সবাই কাজে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে সবাই মিলে পিঞ্চ করে চলেছে। তেও এনজয় করছে সব। হঠাৎই রোজের কথা মনে পড়তেই দেখে সে পাশে নেই। আশেপাশে তাকাতেই যা দেখলো তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল।